Normal distribution, most important continuous probability distribution in history of probability and statistics. আসলে নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমরা যে নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ফাংশনটা দেখতে পাচ্ছি, এই ফাংশনটা মূলত প্রথমে যিনি ডেভেলপ করেছেন উনি হচ্ছেন ডি ময়েভার। তো উনি যেটা দেখেছেন সেটা হচ্ছে বিভিন্ন ফিজিক্যাল এক্সপেরিমেন্ট অ্যাজ এ মেটেরোলজিক্যাল এক্সপেরিমেন্ট, রেইনফল স্টাডিজ, মেজারমেন্ট অফ ম্যানুফ্যাকচার্ড পার্টস, এগুলো অনেক ক্ষেত্রেই মানে এগুলোর যে এক্সপেরিমেন্টাল যে এরর মেজারমেন্টগুলো বা আমরা এগুলোকে মেজার করার জন্য যেটা ইউজ করি, মেজারমেন্টগুলো সাধারণত নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়। আর অনেকগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক সায়েন্টিফিক মেজারমেন্টে যে ইররগুলো আসে, এই ইররগুলোকেও কিন্তু অ্যাপ্রক্সিমেট করা যায় নর্মাল ডিস্ট্রিবিউশন দিয়ে। তো 1733 সালে আব্রাহাম ডি ময়েভার এটা প্রথম ডেভেলপ করেছেন, অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশনের যে কার্ভটা যেটা এখানে দেখানো হচ্ছে, এই ইকুয়েশনটা, এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফের ইকুয়েশন। উনি ফার্স্ট এটা ডেভেলপ করেছেন। এরপর ফ্রেডরিক গস এটা ডেভেলপ করেছেন একটা এক্সপেরিমেন্টাল রিপিটেড মেজার্স, অর্থাৎ উনি যেটা দেখেছেন সেটা হচ্ছে একটা সায়েন্টিফিক রিসার্চ, একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের মেজারমেন্টের রিপিটেড মেজারমেন্ট থেকে যে এররগুলো আসে সেগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেটলি নর্মালি ডিস্ট্রিবিউটেড। অর্থাৎ এররগুলোকে যদি আমরা প্লট করি তাহলে যে হিস্টোগ্রামটা পাই সেটা অনেকটাই নর্মাল কার্ভের মতো হয়। সো এ হচ্ছে মোটামুটি নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা ইন্ট্রোডাকশন। সো আপনারা ওয়ালপুলের বই থেকে এটা পড়ে নিতে পারেন। সো আমি আমাদের মূল লেকচারে চলে আসি। সো নর্মাল ডিস্ট্রিবিউশন অবশ্যই আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেফিনেশন বলে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, এই র্যান্ডম ভেরিয়েবলটার যদি এই পিডিএফটার থাকে অর্থাৎ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন থাকে তাহলে আমরা বলতে পারবো এক্স ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড। সো এফএক্সটা আসলে কি? এফএক্স হচ্ছে পিডিএফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন which is 1 by sigma into root over 2 pi e to the power minus half into x minus mu by sigma whole square, x এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থিওরিটিক্যালি। সো আমরা সাধারণত এটা লিখি এভাবে বা আমরা এটাকে পড়ি এভাবে, এক্স ফলো টিল ডট মিনস ফলো, এক্স ফলোজ নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ অ্যান্ড ভেরিয়েন্স সিগমা স্কোয়ার। তো এক্সপেকটেশন অফ এক্স দ্যাট ইজ মিন ভ্যালু অফ এক্স, আমরা এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে অবশ্যই আমরা এটা মিউ পাবো। ডেরিভেশনটা আমি অ্যাপেন্ডিক্সে অ্যাড করেছি, সো আমি এখানে ডেরিভেশন দেখাবো না। একইভাবে আমরা যদি ভেরিয়েন্সটা এই ফাংশন থেকে ডিরাইভ করি তাহলে সেটা পাবো সিগমা স্কোয়ার। সো আমরা যদি এটাকে রুট করি তাহলে এটা সিগমা পাবো। সো মিউটাকে সাধারণত নর্মাল ডিস্ট্রিবিউশনের লোকেশন প্যারামিটার বলা হয় আর সিগমাটাকে স্কেল প্যারামিটার বলা হয়। সো হোয়াট অ্যাবাউট দি নর্মাল কার্ভ? তা আমরা যদি এই ফাংশনটাকে এখন প্লট করি তাহলে এটার কার্ভটা কেমন হবে? সো এই কার্ভটা ফিগার 1-এ দেখানো হচ্ছে যে আমরা যদি এক্সের ভ্যালুগুলোকে এক্সের বিভিন্ন অর্থাৎ মিউ এবং সিগমার একটা কনস্ট্যান্ট ভ্যালুর জন্য আমরা যদি এই ফাংশনটাকে প্লট করি এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য এফএক্সের ভ্যালু, তাহলে আমরা এই কার্ভটা পাবো। এটাকে আমরা বলি বেল শেপড। ওকে, সো এখানে আমি আরেকটা কার্ভ নিয়ে আসছি, আরেকটা ফিগার নিয়ে আসছি। এখানে একই মিন ভ্যালু সেম বাট সিগমা যদি ডিফারেন্ট হয় তাহলে আমাদের এই কার্ভটার শেপ কেমন হবে? সো সিগমাটাকে আমরা বলি স্কেল প্যারামিটার। সো এখানে মিউ যেহেতু সেম, সো আমাদের এই তিনটা কার্ভের এখানে ব্যালেন্স এখানেই থাকবে, অর্থাৎ মিউ ইকুয়ালস টু 20, দিস ইজ মিউ, বাট শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন সিগমার মান যদি 3 হয় তাহলে এটা একটু ন্যারো হবে, যেটা রেড কালার দিয়ে দেখানো হচ্ছে, আর মিউর মান যখন একটু বাড়ানো হচ্ছে অর্থাৎ গ্রিন কালার যেটা সেটা আরেকটু ওয়াইড হচ্ছে, এবং মিউর মান যখন আমরা সিগমার মান 5 নিচ্ছি তখন এটা আরেকটু ওয়াইড হচ্ছে এবং এটার কার্টোসিস অর্থাৎ পিকনেস কমে যাচ্ছে। সো এই জন্যই সিগমাটাকে আমরা বলি স্কেল প্যারামিটার। ইয়েস, এখানে আরও কিছু সিমুলেশন আছে, যেমন দুইটার ডিস্ট্রিবিউশন নর্মাল ডিস্ট্রিবিউশন সেম সিগমা অর্থাৎ সিগমা 1 এবং সিগমা 2 বাট ডিফারেন্ট লোকেশন মিউ 1 মিউ 2, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এদের শেপ একই রকম বাট এদের লোকেশন ডিফারেন্ট, অর্থাৎ
এটার পজিশন এই জায়গায়, আর মিউ টুর পজিশন আর একটু ডান দিকে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে মিউ ওয়ান গ্রেটার দেন মিউ টু, বাট শেপ যেহেতু সেম, সো আমরা বলতে পারছি যে সিগমা ওয়ান আর সিগমা টু সেম। ওকে, এখানে আমি যেটা বলেছি সেটা আবার এখানে দেখানো হচ্ছে, অর্থাৎ ডিফারেন্ট সিগমা বাট সেম মিউ। ওকে, আর এটার ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ডিফারেন্ট মিউ অ্যান্ড ডিফারেন্ট সিগমা। সো আমাদের শেপ এবং লোকেশন দুইটাই ডিফারেন্ট। সো এগুলো আমরা একটু খেয়াল করব, এগুলো বেসিক। ওকে, ইন এডিশন আমি আরেকটা ব্যাপার একটু শেয়ার করি, সেটা হচ্ছে এটাকে আমরা বলি আমার সময় 68, 95, 99.7% রুল অর এম্পেরিক্যাল রুল। অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশন একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে মিউ প্লাস মাইনাস 1 সিগমা, মিউ প্লাস মাইনাস 2 সিগমা, মিউ প্লাস মাইনাস 3 সিগমা। এই এরিয়াগুলো সাধারণত মানে মানে সব যে কোনো একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একটা ভেরিয়েবল যদি নর্মাল ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে আমরা যদি এখানে কোনো একটা ভ্যালু বলি যে এক্সের ভ্যালু, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এক্সের ভ্যালু মিউ প্লাস, বাম দিকে থাকবে মিউ মাইনাস সিগমা, আর ডান দিকে থাকবে মিউ প্লাস সিগমা। অর্থাৎ মিউ প্লাস 1 সিগমা লিমিটের মধ্যে এক্সের ভ্যালু থাকার সম্ভাবনা হচ্ছে 68%। ওকে, 68 অ্যাপ্রক্সিমেটলি, এটা এক্স্যাক্টলি না, এটা অ্যাপ্রক্সিমেটলি, কারণ এখানে কিছু ফ্র্যাকশন আছে সেটা আমি অ্যাভয়েড করলাম। একইভাবে আমরা যদি বলি এক্সের মান মিউ মাইনাস 2 সিগমা এবং মিউ প্লাস 2 সিগমাতে থাকার সম্ভাবনা কত, সেটা অ্যাপ্রক্সিমেটলি 95%। ফাইনালি এক্সের মান মিউ প্লাস 3 সিগমা এবং মিউ মাইনাস 3 সিগমা এবং মিউ প্লাস 3 সিগমা, অর্থাৎ এখানে গ্রাফিক্যালি দেখানো হচ্ছে এই লিমিটের মধ্যে থাকার সম্ভাবনা প্রায় 99.73%। এখানে 3টে ডিজিট দেখানো হচ্ছে, অর্থাৎ 99.73% অবজারভেশনই মিউ প্লাস মাইনাস 3 সিগমা লিমিটের মধ্যেই থাকে। সো এটাকে আমরা বলি 68, 95, 99.737% রুল অথবা ইম্পেরিক্যাল রুলও বলা হয়। সো আমি গ্রাফিক্যালি এখানে এটা দেখিয়েছি। এখন আমরা একটা সিমুলেশনে চলে যাব। জাস্ট আমরা যদি একটা ডেটা সিমুলেট করি হুইচ ইজ নর্মাল ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, এটা বলার আগে আমি এখানে আমি দুইটা জিনিস একটু এক্সপ্লেন করব। সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নর্মালি ডিস্ট্রিবিউটেড, এটার মানেটা কি। তো আমরা আগে এখানে একটা ধরে নিচ্ছি যে এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল হুইচ ইজ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। সে আমরা বললাম এটা হচ্ছে হাইট অফ 12 ইয়ার্স ওল্ড বয়েজ, এবং আমরা ধরে নিচ্ছি যে এদের মিন হাইট হচ্ছে 150 সেন্টিমিটার এবং ভেরিয়েন্স হচ্ছে 49 সেন্টিমিটার। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 7 সেন্টিমিটার, ভেরিয়েন্স হচ্ছে 49 সেন্টিমিটার স্কোয়ার। সো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 7 সেন্টিমিটার। তা আমি এখানে 100 জন স্টুডেন্টসের একটা স্যাম্পল ডাটা সিমুলেট করেছি, যেটার হিস্টোগ্রাম হচ্ছে এটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম, এবং আমি এটাকে স্মুথ করার পর একটা কার্নেল ডেন্সিটি লাইন পেয়েছি। সো এটা হচ্ছে আমরা যদি সিমুলেট করি দেখা যাচ্ছে এটা এক্স্যাক্টলি নর্মালি ডিস্ট্রিবিউটেড না, অর্থাৎ একটু পজিটিভলি স্কিউড, বাট প্র্যাকটিক্যালি আসলে নর্মাল ডিস্ট্রিবিউটেড কোনো ভেরিয়েবল পাওয়া আসলেই টাফ। সো থিওরিটিক্যালি আমরা এটাকে কম্পেয়ার করি যে এটা অ্যাপ্রক্সিমেটলি আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা, নাকি নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে এটার ফ্ল্যাকচুয়েশন আছে। সো আমি এখানে আর একটা ভেরিয়েবলের কিছু ভ্যালু আমি সিমুলেট করে আপনাদের সামনে একটু শো করব। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। সো এখানে আমি সিমুলেটিং র্যান্ডম নাম্বার ফ্রম নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, তো নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য আর এই যে ফাংশনটা ইউজ করে সেটা হচ্ছে আর নর্ম, আর এখানে 30 হচ্ছে আমি কয়টা ভ্যালু আমি সিমুলেট করব, আর 2.8 হচ্ছে মিন কত, আর 0.6 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো আমরা সিম্পলি যদি আমরা হোয়াট আর নর্ম এখানে এটা সার্চ করি, তাহলে আমরা আর নর্মের যে আর্গুমেন্টগুলো আছে সেগুলো আমরা নর্মালি আর নর্ম এন, যদি আমরা শুধু এন দিই তাহলে মিন 0 এবং স্ট্যান্ডার্ড 1 নিয়ে সে সিমুলেট করে ফেলবে। সো আমি প্রথমে ধরে নিচ্ছি যে কোনো একটা ক্লাসের 30 জন স্টুডেন্টের সিজিপিএ। সো এটা মিন ধরে নিলাম 2.8 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.6।
সো আমাদের এখানে আমরা সামারি পেলাম যে সামারি হচ্ছে আমাদের মিনিমাম 1.4 সিজিপি আর ম্যাক্সিমাম হচ্ছে 3.70। সো এটার একটা হিস্টোগ্রাম আমরা যদি করি, এটা হচ্ছে ট্রু হিস্টোগ্রাম বলতে, অর্থাৎ আমরা এটা ডেন্সিটিটা আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রামটা দেখলাম। সো স্যাম্পল সাইজ যেহেতু কম, সো একটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে সিমুলেট করার পরও কিন্তু দেখা যাচ্ছে এটা অ্যাপ্রক্সিমেটলি নর্মাল বাট এক্স্যাক্টলি নট নর্মাল। সো আমরা যদি এখানে ডেন্সিটি প্লটটা ড্র করি তাহলে আমরা বুঝতে পারবো এটা আসলে ডেন্সিটিটা কেমন, অর্থাৎ কার্ভটা কেমন, যেটার মাধ্যমে আমরা ইকুয়েশনটাকে ফিট করি। সো আমাদের ডেন্সিটিটা দেখার জন্য ডেন্সিটি ফাংশনটা ইউজ করতে হবে অফ সিজিপিএ। সো এটা হচ্ছে আমাদের ডেন্সিটি, হুইচ ইজ নট এক্স্যাক্টলি। এখন আমরা একটু দেখি যে আমাদের স্যাম্পল সাইজ যদি বাড়ানো হয় সেক্ষেত্রে আমাদের এটার ডিস্ট্রিবিউশন কেমন হতে পারে। সো এখানে আমরা আরেকটা র্যান্ডম ভেরিয়েবল জেনারেট করলাম যেখানে 50 জন স্টুডেন্টের সিজিপি আছে। এখানে আমরা সামারিটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিন ভ্যালু 1.376 এবং ম্যাক্সিমাম 4.066। আমরা ধরে নিচ্ছি আমাদের সিজিপিএটা 0 থেকে 5 পর্যন্ত। ওকে, এখন আমরা যদি আমরা আগে একটা হিস্টোগ্রাম করি। এটা দেখা যাচ্ছে স্যাম্পল সাইজ বাড়ার কারণে আমাদের নর্মালিটির দিকে খুব দ্রুত যাচ্ছে। সো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এটা অ্যাপ্রক্সিমেটলি নর্মাল ডিস্ট্রিবিউটেড। আমরা যদি 100 জন স্টুডেন্টের ডেটা সিমুলেট করি তাহলে সেটা কেমন হতে পারে সেটা আমরা একটু দেখি। ওকে, এখানে 100 জন স্টুডেন্টের ডেটা জেনারেট করা হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে মিন আসছে 1.71 আর ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 4.12 অর্থাৎ সিজিপিএর। এখন আমরা একটা হিস্টোগ্রাম প্লট করলাম এবং এটা লাইন ড্র করলাম। দেখা যাচ্ছে আমাদের যে ডেন্সিটি এটা অ্যাপ্রক্সিমেটলি মানে ভেরি ক্লোজ টু আমাদের নর্মাল কার্ভ। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্যাম্পল সাইজ একটা ইম্পর্ট্যান্ট, যে আমাদের কোনো একটা ডেটা নর্মাল ডিস্ট্রিবিউটেড হওয়ার জন্য। সো স্যাম্পল সাইজটা একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার যদি আমরা সিমুলেট করি প্র্যাকটিক্যাল ডেটা। সো এটা হচ্ছে ব্যাপার, অর্থাৎ আমরা কোন একটা ভেরিয়েবল তখনই নর্মাল ডিস্ট্রিবিউটেড বলবো যদি এটার শেপটা আমরা যদি আবার শেপটা একটু দেখি, অন্তত হিস্টোগ্রামটা অর্থাৎ রিলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম বা ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম এটা যদি নর্মাল অ্যাপ্রক্সিমেটেড বাই নর্মাল কার্ভ। ওকে, যদি এটা নর্মাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ বেল শেপড একটা হিস্টোগ্রাম হয়, অর্থাৎ নর্মালি ডিস্ট্রিবিউটেড নর্মাল কার্ভের মতো আমাদের হিস্টোগ্রামটা হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো নর্মাল ডিস্ট্রিবিউটেড। সো প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেটা দেখি সেটা হচ্ছে হাইট, ওয়েট, তারপর এগুলো অনেকটাই নর্মাল ডিস্ট্রিবিউটেড। বাট ইকোনমিক যে ভেরিয়েবলগুলো আছে যেমন ওয়েজ বা ওয়েলথ, এগুলো নর্মাল ডিস্ট্রিবিউটেড না। নর্মাল ডিস্ট্রিবিউটেডের আরেকটা ব্যাপার হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি সেটা হচ্ছে কোন একটা ক্লাসে, আমি এখানে 100 জন স্টুডেন্টের সিজিপিএ নিলাম। সো কোন একটা ক্লাসের সাধারণত মিডিয়াম লেভেলের স্টুডেন্ট খুব বেশি থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে 2.5 থেকে 3 এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি সিজিপিএ। আবার এক্সট্রা অর্ডিনারি অর্থাৎ এক্সট্রা মানে খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্টও খুব একটা বেশি থাকে না, আবার খুব ডাল স্টুডেন্টও খুব একটা বেশি থাকে না। সো এখানে মানে 1.5 থেকে 2তে এই রেঞ্জের মধ্যে স্টুডেন্টদের পার্সেন্টেজ খুবই কম, আবার 4 থেকে 4.5-এ এখানে আরও কম। তার মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে সিজিপিএটা আসলে নর্মাল ডিস্ট্রিবিউটেড। এটার মানে হচ্ছে যে আমাদের কোনো একটা কমিউনিটিতে বা কোনো একটা ক্লাসে খুব ডাল স্টুডেন্টও বেশি নেই, আবার খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্টও বেশি নেই। অন অ্যাভারেজে সিজিপিএ 2.5 থেকে 3-এর মধ্যে বা 3.5-এর মধ্যে থাকে, এ ধরনের স্টুডেন্টই বেশি। সো এটাই মূলত নর্মাল ডিস্ট্রিবিউশনের ব্যাখ্যা। ওকে, আমরা আমাদের থিওরিতে চলে যাই। সো এখানে আমরা একটা অলরেডি করে দেখলাম, এখন আমরা দুই একটা প্রপার্টিস নিয়ে আলোচনা করব। প্রপার্টিস অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, আমরা যদি এফএক্স আমাদের যে এখানে ফাংশনটা আমরা লিখেছি যে এফএক্স ইকোয়ালস টু 1/σ√2π e⁻½ ইন্টু x - μ বাই সিগমা হোল স্কয়ার, এক্সের ভ্যালু 0 থেকে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। সো আমরা এফএক্সটা যেহেতু পিডিএফ, সো এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করার মানে হচ্ছে অর্থাৎ আমরা টোটাল এরিয়াটার মান যদি বের করি,
ওকে, এই এরিয়াটা অবশ্যই কত হবে, 1 হবে, যেহেতু এটা পিডিএফ, এবং এটার প্রুফটা আমি অ্যাপেন্ডিক্সে দিয়ে অ্যাড করেছি, আপনারা একটু দেখে নেবেন। নেক্সট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই কার্ভটা সিমেট্রিক অ্যাট মিউ, অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশনের যে কার্ভ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিমেট্রিক, অর্থাৎ এটা একই রকম, দুই দিকে দেখতে একই রকম, মিউর বাম পাশে যেমন দেখতে ডান দিকেও একই রকম দেখতে, সো এটা ঠিক মিড ভ্যালু হচ্ছে মিউ। সো এখানে বলা হচ্ছে এই কার্ভটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক আমরা জানি যে কোন একটা কার্ভ, কোন একটা ফাংশনের কার্ভ যদি সিমেট্রিক হয় তাহলে ওই ফাংশনটাকে আমরা ইভেন ফাংশন বলতে পারি। সো এফএক্সটা হচ্ছে একটা ইভেন ফাংশন। সো এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে বিভিন্ন ডেরিভেশনে। সো এটা একটা সিমেট্রিক ফাংশন, সো এটা সিমেট্রিক অ্যাট এক্স ইকুয়ালস টু মিউ। এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে মিন মেডিয়ান মোড, এই তিনটাই একই জায়গায় থাকে, নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন মেডিয়ান মোড সব এক জায়গায় থাকে, সেটা মিউতে থাকে। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে আমরা যদি বলি যে এটার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কোথায়, ডেন্সিটি কোন জায়গায়, তাহলে মুডের যে ব্যাপারটা সেটা হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি বা ডেন্সিটি যেখানে থাকবে সেটাই মুড। সো দেখা যাচ্ছে এটা মিউতেই আছে। ওকে, একটা গেল। সেকেন্ড যেটা আমরা যদি বলি এটাকে সমান দুই ভাগে ভাগ করি, তাহলে কোন ভ্যালুতে এটা সমান দুই ভাগে ভাগ হচ্ছে সেটা অবশ্যই মিউতে। আবার আমরা যদি বলি যে কোন জায়গাটা ব্যালেন্স হচ্ছে, এই কার্ভটা ব্যালেন্স হচ্ছে ঠিক মিউতেই, সো মিউটা হচ্ছে অ্যাভারেজ। সো মিন মেডিয়ান মোড সবই এক জায়গায় কনসিড করে এবং সেটা মিউতে। সো নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন মেডিয়ান মোড সেম এবং এটা মিউর সমান। ওকে, নেক্সট আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিকে চলে যাব, স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবল। তো আমরা এখানে আসলে র্যান্ডম ভেরিয়েবলের ট্রান্সফরমেশনটা যেহেতু কাভার করা হচ্ছে না, সো আমি বলবো আপনারা এটা যদি না বুঝেন জাস্ট আপনারা যেভাবে বলা হচ্ছে এভাবে ধরে নেবেন। ওকে, এখানে আমরা যদি একটা র্যান্ডম ভেরিয়েবল নিই, আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল নিলাম, নতুন একটা র্যান্ডম ভেরিয়েবল যেটাকে বললাম আমরা জেড, হুইচ ইজ ফাংশন অফ এক্স লাইক এক্স মাইনাস মিউ বাই সিগমা। তো এটা স্ট্যাটিস্টিক্যালি বা আমরা যদি এটা করে দেখি থিওরিটিক্যালি এটা দেখা যায় যে এক্স যেহেতু ফলো নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ অ্যান্ড ভেরিয়েন্স সিগমা স্কয়ার, দেন এফ জেড, দেন জেড অলসো হ্যাজ এ পিডিএফ হুইচ ইজ 1/√2 e টু দি মাইনাস জেড স্কোয়ার বাই 2। অর্থাৎ আমরা যদি বলি এক্স একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, এক্স একটা নর্মাল ডিস্ট্রিবিউটেড ভেরিয়েবল উইথ মিন মিউ অ্যান্ড ভেরিয়েন্স সিগমা স্কয়ার, দেন আমরা যদি জেডটাকে এভাবে ট্রান্সফর্ম করি তাহলে জেডটাও একটা জেডেরও একটা পিডিএফ থাকবে এবং সেটাও নর্মাল ডিস্ট্রিবিউটেড, এবং আমরা যদি এটা কার্ভ ড্র করি তাহলে দেখা যাবে যে এটাও নর্মাল কার্ভ হবে। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যদি কোনো একটা ভেরিয়েবল এটা নর্মাল ডিস্ট্রিবিউটেড হয় এবং এটাকে আমরা ট্রান্সফর্ম করি তাহলে যে নতুন ডিস্ট্রিবিউশনটা আমরা পাবো, যে পিডিএফটা পাবো, সেটার মিন হবে 0 এবং ভেরিয়েন্স হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 1, তার মানে ভেরিয়েন্সও 1 হবে। তো আমি এটা একটু প্র্যাকটিক্যালি একটু আপনাদেরকে ব্যাখ্যা করব, আমাকে একটু সময় দিন। ওকে, এটার ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের মূল ভেরিয়েবল হচ্ছে এক্স, সো আমি 3টে ভ্যালু নিব 10, 20, 30। সো সময় স্বল্পতার কারণে আসলে এটাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড বলা, 3টে ভ্যালু দিয়ে বোঝা যাবে না, ইউনিফর্ম বলা যাবে। সো জাস্ট আমি বোঝানোর খাতিরে এতটুকুই বলছি। সো আমরা যদি বলি যে এখানে এক্সের মিন ভ্যালু কত, অর্থাৎ মিউ অফ এক্স, মিউ এক্স বা শুধু মিউ ধরলাম, মিউ হচ্ছে 10, 20, 30, সেটার মিন হচ্ছে 30, এবং সিগমা কত হবে অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে আমরা একটু শর্টকাটে দেখি সিগমা কত হবে। সো আমাদের এসডি অফ 10, 20 অ্যান্ড 30, এটার সিগমা হচ্ছে 10, সিগমা 10 পেলাম আমরা। এখন আমরা একটা নতুন ভেরিয়েবল নিই জেড। ওকে, এটা ক্যাপিটাল জেড, দিস ইজ র্যান্ডম ভেরিয়েবল। সো জেড ইকুয়ালস টু, এখানে আমরা যেটা ট্রান্সফরমেশন সেটা হচ্ছে এক্স মাইনাস মিউ, মিউ হচ্ছে আমাদের 30 আর সিগমার মান আমরা পেলাম 10, সো 10 দিয়ে আমরা ভাগ করব। সো আমাদের প্রথম যে ক্যালকুলেশন সেটা হচ্ছে, তাহলে এখানে জেডের মান হচ্ছে অর্থাৎ এক্সের মান, এই ইকুয়েশনে এক্সের মান হচ্ছে 10, সো আমরা পাচ্ছি 10 মাইনাস 30 ডিভাইডেড বাই, ওকে, ডিভাইড বাই 10, সো এটা আমরা পাচ্ছি -2। সেকেন্ড যেটা সেটা হচ্ছে 20 - 30,
20 মাইনাস 30, সো এখানে মাইনাস আমরা পাচ্ছি, সরি আমার একটু ভুল হয়েছে, এটা এক্সের ভ্যালু, সরি মিউর ভ্যালু হবে 20, এখানে 10 20 30, এটার মিন ভ্যালু হচ্ছে 20। ওকে, তাহলে 10 মাইনাস 20 আমরা পাচ্ছি 10, সো এটা হচ্ছে -1, এটা হচ্ছে -1 হবে। আর এখানে 20 মাইনাস 20 ডিভাইড বাই 10, সো এটা আমাদের আসবে 0। আর ফাইনালি 30 মাইনাস 20 ডিভাইড বাই 10, এটা আমাদের পাচ্ছি আমরা 1। সো আমরা জেডের ভ্যালুগুলো পেলাম -1 0 1, এবং আমরা যদি এগুলোকে সাম করি তাহলে সাম হবে 0। তার মানে আমরা যদি এটা মিনও বের করি, সো 0/3 অলওয়েজ 0, সো এটার মান পাচ্ছি আমরা 0। এখন এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত এটা আমরা একটু দেখি। আমরা শর্টকাটে জাস্ট আর ইউজ করে আমরা একটু দেখব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ -1,0,1, তো সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি 1। সো আমরা দেখলাম যে তা আমরা এখানে আমরা যখন স্ট্যান্ডার্ডাইজ করি, অর্থাৎ এক্স থেকে আমরা মিউতে ট্রান্সফর্ম করি, তখন জেডের যে মিন ভ্যালু সেটা 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। সো আপনারা ইচ্ছে করলে এক্সের অনেকগুলো, একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের অনেকগুলো ভ্যালু সিমুলেট করে দেখতে পারেন এবং সেটার জেড করে দেখতে পারেন। যেমন আমরা অলরেডি কিছু ডেটা সিমুলেট করেছি, যেমন আমি এখানে সিজিপিএ 100টা ভ্যালু আমি এখানে সিমুলেট করেছি অলরেডি। সো আমরা যদি এটাকে জেড ভ্যালু নিই, তাহলে জেড হবে আমাদের, আর স্কেল একটা হচ্ছে আমাদের, স্কেল হচ্ছে আমাদের একটা কমান্ড, অর্থাৎ এইটাতে আমরা যদি কোনো একটা ডেটা এন্ট্রি দিই তাহলে আমাদের এটা সরাসরি জেড দিয়ে দিবে। সো আমাদের জেড ভ্যালুগুলো হচ্ছে এটা। ওকে, এখন আমরা জেডের যদি মিন দেখি, সো মিন অফ জেড, ভেরি ক্লোজ টু 0, অর্থাৎ এখানে অ্যাপ্রক্সিমেটলি 0 দেখাচ্ছে না, বাট এটা ভেরি ক্লোজ টু 0। এবং আমরা যদি এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্স দেখি, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জেড ইজ 1। ওকে, আমরা ইচ্ছা করলে জেডের ট্রু হিস্টোগ্রাম দেখতে পারি, অর্থাৎ রিলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম। সো দিস ইজ দি রিলেটিভ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম অফ জেড। আমরা যদি এটা ডেন্সিটি প্লট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একই রকম প্লট আসবে, লাইক CGP 100। সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখা যাচ্ছে যে জেডের ভ্যালুটা মোটামুটি -3 থেকে +3 মধ্যে কাভার হয়ে যাচ্ছে, বা থিওরিটিক্যালি এটা -∞ থেকে +∞, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি এটা -3 থেকে 3তেই কাভার হয়ে যাচ্ছে, এবং এটা মোটামুটি 0তে ব্যালেন্স হচ্ছে। ওকে, তাহলে এ হচ্ছে আমাদের মোটামুটি স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবলের ডেফিনেশন। এবং আমরা আবারও একটু চেক করি, সেটা হচ্ছে জেড হচ্ছে একটা আমাদের স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবল, যেটার ট্রান্সফরমেশন হচ্ছে x - μ/σ, এবং এটার পিডিএফ হচ্ছে এটা। স্বাভাবিকভাবে এটা যেহেতু পিডিএফ, সো এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি অবশ্যই 1 হবে। এবং মজার ব্যাপার হচ্ছে জেডে ট্রান্সফর্ম করার পর আমরা এটার মিন ভ্যালু পাবো 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো 1। ওকে, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল যদি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, ওকে, এটার বিভিন্ন এরিয়া প্রবাবিলিটি আমরা কীভাবে বের করব। সো আমি এখানে মানে টেবিল ইউজ করে কীভাবে করতে হয়, এখানে ল্যাপটপে যেহেতু, কম্পিউটার যেহেতু ক্যালকুলেটর ইউজ করে দেখানো সম্ভব হবে না, সো আমি জাস্ট টেবিল ইউজ করে কীভাবে এই মানগুলো বের করতে হয় সেটা দেখাবো। এখানে আমি 3টে রুল আলোচনা করব এই লেকচারে, A, B অ্যান্ড C, এই 3টে রুল আলোচনা করব। তো প্রথম রুলটা বুঝলে বাকি দুইটা খুবই সহজ হয়ে যাবে বোঝা। ফার্স্ট রুল বলতেছে সে আমাদের জেডটা আমরা আগে বলেছি যে জেডটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েবল। সে আমাদের বলা হলো যে জেড ইজ লেস দেন ইকুয়াল কে, এই ভ্যালুটা বের করতে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা র্যান্ডম ভেরিয়েবলের যে ধারণা সেখান থেকে আমরা জানি যে জেডের যে পিডিএফ, এটাকে আমরা ইন্টিগ্রেট করতে হবে -∞ থেকে কে পর্যন্ত। সো এই ফাংশনটাকে বারবার ইন্টিগ্রেট করা এটা খুবই ঝামেলার ব্যাপার, বাট এটাকে আমরা সরাসরি সিডিএফ দিয়ে ট্রান্সফর্ম করতে পারি। আমরা সিডিএফ নিয়ে অনেকবারই আলোচনা করেছি। সিডিএফের ডেফিনেশন হচ্ছে এফ এক্স হুইচ ইজ প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দ্যান ইকুয়াল স্মল এক্স, এবং যেহেতু কন্টিনিউয়াস, সো কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের
যে পিডিএফটা থাকবে এক্সের, এটাকে আমরা ইন্টিগ্রেট করব আপ টু এক্স পর্যন্ত। সো এখানে আমরা জাস্ট এ ফাইটা ইউজ করব। এটা ইন্টারন্যাশনালি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের যে সিডিএফ সেটার জন্য আমরা সাধারণত ফাইটা ইউজ করি, ফাই এক্স। সো এখানে আমরা এক্স না লিখে স্মল জেডটা ইউজ করব। সো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ জেড ইজ লেস দেন ইকুয়াল স্মল জেড। ওকে, তাহলে জেড ইজ লেস দেন ইকুয়াল স্মল জেড মানে হচ্ছে আমাদের স্মল জেড পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে এফ জেডটাকে, অর্থাৎ আমাদের যে ফাংশনটা আমরা আগে দেখেছি এফ জেড, এটাকে ইন্টিগ্রেট করতে হবে -ইনফিনিটি থেকে জেড, যেহেতু আমাদের জেডের লোয়ার লিমিট -ইনফিনিটি। সো ইন্টিগ্রেশনটা বারবার না করে আমরা একটা শর্টকাট টেকনিক দেখব, সেটা হচ্ছে টেবিল ইউজ করবো আমরা। সো আমরা এখানে যদি জেড লেস দেন ইকুয়াল কে হয়, জেডের জায়গায় স্মল জেডের জায়গায় আমি এখানে কে লিখেছি টু অ্যাভয়েড কনফিউশন। সো আমরা এটাকে লিখতে পারি ফাইকে। এখন এই ফাইকেটা কিন্তু টেবুলেটেড, যেমন এখানে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের কিছু ভ্যালু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফাই জেড। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের টেবিল। সো আমাদের এখানে যেটা মানে প্রথম যে কোশ্চেন আমাদের A1 যেটা, সেটা হচ্ছে জেড ইজ লেস দেন ইকুয়াল 1.5। সো এটাকে আমরা সরাসরি এভাবে লিখতে পারি ফাই 1.5। সো আমরা ফাই 1.5টা কোথায় এটা একটু দেখে আসি। আমাদের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। সো 1.5 হয় ইজ, এখানে জেডের ভ্যালু দুইভাবে আছে, কলামে এবং রোতে যেটা থাকবে সেটার সাথে আমরা এটা যোগ করে নিব, দেন আমরা ভিতরের প্রবাবিলিটিগুলো সার্চ করব। সো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে জেড ইজ লেস দেন 1.5 অনলি। সো আমরা এখানে 0 কলামে যেটা আছে সেটা নিব, কারণ 1.5 + 0 1.5। তাহলে এই কলাম বরাবর এই রোতে আমাদের 1.5 বরাবর আমাদের যে প্রবাবিলিটিটা, এটা হচ্ছে প্রবাবিলিটি সিডিএফ কিউমুলেটিভ ফাই এক্স যেটা। সো ফাই 1.5 এটাই হচ্ছে মূলত ক্যাপিটাল ফাই 1.5, অর্থাৎ এক্স জেডের ভ্যালু 1.5-এর চেয়ে ছোটো, এটা সম্ভাবনা হচ্ছে 0.993। ওকে, তাহলে এটা 0.993 আমরা পেলাম। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেডের মান লেস দেন, এখানে লেস দেন যদি থাকে সেক্ষেত্রে আমরা ফাই লিখতে পারবো কিনা, অবশ্যই লিখতে পারবো। কন্টিনিউয়াসের ক্ষেত্রে লেস দেন ইকুয়াল বা লেস দেন একই কথা। সো এক্ষেত্রে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ফাই ইজ লেস দেন 0.05, তার মানে প্রবাবিলিটি অফ জেড ইজ লেস দেন -0.75। সো আমরা এখানে পাচ্ছি ফাই -0.75। তাহলে আমরা -0.75 এটা কীভাবে বের করবো? সো আমাদের নেগেটিভ ভ্যালু যেহেতু, আমরা নেগেটিভ ভ্যালুতে চলে যাই, -0.7-এ আমরা আসলাম। আমাদের আরও আছে 5.5। সেটা কত নম্বর কলাম আমরা একটু দেখি, 1 2 3 4 5 নম্বর কলামে। তাহলে 0.75-এর সাথে 0.05 যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি -0.75। ওকে, তাহলে এই মানটা কোথায় আমরা একটু দেখি। তাহলে আমাদের কত নম্বর কলাম ছিল, 1 2 3 4 5 নম্বর কলাম। সো 1 2 3 4 5, দিস ইজ দি রিকোয়ার্ড প্রবাবিলিটি। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে -0.75-এর চেয়ে ছোটো, জেডের ভ্যালু এটা সম্ভাবনা 0.226। তাহলে আমরা এখানে পাচ্ছি 0.2266। ওকে, তা আমি আশা করছি আপনারা এটাও পারবেন। এটা হবে বড় হাতের পাই, এখানে হবে 5 হবে, এটা উচ্চারণটা 3.12। তাহলে 3.12 আমরা কীভাবে ট্রেস করব? এখানে 3.12। সো আমাদের 3.1 আমরা আসলাম, এখন 2.02 যোগ করলে আমরা পেয়ে যাব 3.12। সো থার্ড কলাম আমরা পাবো 3.1, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। সো 3.12 পর্যন্ত আমাদের যে ভ্যালুটা সেটা হচ্ছে 0.991। সো আমরা এখানে পাচ্ছি 0.99, মোস্ট প্রবাবলি 3টা 991। ওকে, আর আমরা যদি স্কেচ করি এই ভ্যালুটাকে, তাহলে মাঝখানে যেহেতু 0, সো 3টা অনেকটাই ডান দিকে চলে যাবে, 3.12। তার মানে জেডের ভ্যালু 3.12 চেয়ে ছোটো, এটা সম্ভাবনা, অর্থাৎ এরিয়াটা হচ্ছে 0.991। ওকে, নেক্সট আমাদের যদি জেড গ্রেটার দেন ইকুয়াল কে থাকে তাহলে আমরা কে থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে 1 মাইনাস করে দিলে হয়ে যাবে, কারণ আমাদের
এটা যেহেতু প্রবাবিলিটি ফাংশন, সো আমরা 1 মাইনাস ফাইকে লিখতে পারবো, অর্থাৎ কমপ্লিমেন্ট রুল। জেড গ্রেটার দেন ইকুয়াল কে হলে আমরা লিখতে পারবো 1 মাইনাস ফাই কে। সো আমাদের জেড গ্রেটার দেন ইকুয়াল যদি 1.16 হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1 মাইনাস ফাই 1.64। সো আপনারা আশা করি বুঝছেন যে ফাই 1.64 কীভাবে বের করতে হবে। সো এটা বসালে আমরা রিকোয়ার্ড ভ্যালুটা পেয়ে যাব। সেকেন্ড যেটা, এটা একইভাবে আমরা এটাকে করব 1 মাইনাস ফাই মাইনাস 1.96, দেন আমরা এই মানটা টেবিল থেকে বের করলে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি পেয়ে যাব। লাস্ট আমি এটা করে শেষ করে দিব লেকচারটা, এই অংশটা। যদি আমাদের প্রবাবিলিটি জেডের ভ্যালু K1 থেকে K2 মধ্যে থাকার সম্ভাবনা বের করতে বলা হয়, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ফাই K2 মাইনাস ফাই K1, অর্থাৎ K2টা যেটা বড় সেটা আমরা আগে লিখব আর K1টা পরে। হোয়াই আমি এটা আপনাদের জন্য রেখে দিয়েছি, কেন আমরা এটা লিখতে পারবো। সো ট্রাই ইউরসেলফ। সো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে প্রবাবিলিটি অফ জেড ইজ বিটুইন 1 to 3। সো আমরা এটাকে লিখতে পারবো ফাই 3 মাইনাস ফাই 1। সো আপনারা একটু চেক করে দেখতে পারেন 3 এবং এর মধ্যে এই মানটা কত। সো আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ।